ঢাকা 18 আসনের উপনির্বাচনে জয় পেলেন হাবিব। সিরাজগঞ্জ 1 আসনে তানভীর, বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থীদের জয়। রাজধানীতে 7টি স্থানে মোট 10টি বাসে অগ্নিসংযোগ, উপনির্বাচন ঘিরে নাশকতা বলছে পুলিশ। মাত্র 1500 টাকার পাওনা বাড়ি ভাড়া নিয়ে বিরোধের জেরে নারায়ণগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা, আহত 2। কম বয়সীদের মধ্যে হৃদরোগে আক্রান্তদের হার অন্য দেশের তুলনায় দ্বিগুণ, সুস্থ থাকতে সুশৃঙ্খল জীবনযাপনের পরামর্শ। এবং করোনায় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি 19শে ডিসেম্বর পর্যন্ত, এসএসসি এইচএসসি সিলেবাস শেষ করা নিয়ে উদ্বেগ। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি শাফাতুল করিম। আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছে পুরো খবরে। ঢাকা 18 আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। তিনি পেয়েছেন ৭৫,৮২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫,৩৬৯ ভোট। ৩২৫ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার। এই আসনে ভোট পড়েছে ১৪.18%। কেন্দ্রীয়ভাবে উত্তরা কমিউনিটি সেন্টার থেকে এ ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আসনটি ২১৭ কেন্দ্রের সবগুলোতেই পিছিয়ে ছিলেন ধানের শীর্ষে প্রার্থী এসএম জাহাঙ্গীর। প্রদত্ত ভোটের শতকরা হার 14.18। যেহেতু 6 জন প্রার্থী ছিল, তার মধ্যে সর্বাধিক ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান, নৌকা প্রতীক। তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করিলাম। এর আগে ভোটারদের বাধা এজেন্ট বের করে দেয়া সহ নানা অনিয়মের অভিযোগে পুনর্নির্বাচনের দাবি জানান বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলেছেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন বিএনপির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। সকাল 8টায় ভোট গ্রহণ শুরুর ঘণ্টা দুয়েকের মধ্যেই গণমাধ্যমে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন বিএনপির প্রার্থী। সকাল 10টার দিকে আব্দুল্লাপুরে মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতনে ভোট দেওয়ার পরপরই তিনি বলেন তার ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়া হয়, বের করে দেয়া হয় ধানের শীষের এজেন্টদের, কিন্তু প্রশাসন নির্বিকার। ঢাকার বাহির থেকে সন্ত্রাসী এনে গাজীপুর, সাভার থেকে আশেপাশের সমস্ত ডিস্ট্রিক্ট থেকে সাধারণ ভোটাররা সেখানে ভোট কেন্দ্রে যেতে পারতেছে না, ভয়ভীতি দেখাচ্ছে। এবং শুধু আওয়ামী সন্ত্রাসী না, সাথে সাথে পুলিশ সেখানে সহযোগিতা করতেছে। আমাদের নেতাকর্মীদেরকে মারধর করে বের করে দিচ্ছে, কোনো জায়গায় আমাদের এজেন্ট ঢুকতে দিচ্ছে না। এর কিছুক্ষণ পর উত্তরার 5 নম্বর সেক্টরের আইএস স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়ে আওয়ামী লীগ প্রার্থী বিএনপি প্রার্থীর সব অভিযোগ ভিত্তিহীন জানিয়ে বলেন জনগণই পাশে আছে, তাই কোনো বহিরাগতের দরকার নেই। এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা আপনারাই ভালো বলতে পারবেন। আমার জানা মতে ঢাকা 18 আসনের কোথাও এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং আমার জানা নাই। এটা অভিযোগ ওনারা বারবারই দেয়, মিথ্যা অভিযোগ। আমাদের সাথে আমাদের সম্মানিত জনসাধারণ আছেন আমাদের ঢাকা 18 আসনের। আমাদের বহিরাগত লোকের দরকার নাই, বরঞ্চ তারই বহিরাগত লোক এনে গণসংযোগ করেছে। এদিকে বেলা 11:15টার দিকে ভোট দেওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার বলেন বিএনপির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি, ভোটের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ। সকাল থেকেই আমি রিটার্নিং অফিসারের সাথে যোগাযোগ করেছি, ওনার সাথে কথা বলেছি। উনি বলেছেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা অথবা নির্বাচন পরিপন্থী কোনো কাজ হয়নি। আসার আগে আমাদের কন্ট্রোল রুম থেকে চেক করেছি। ভোট শুরুর কয়েক ঘন্টা অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও পরে অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে জয়ী নৌকার প্রার্থী তানভীর শাকিল জয়। তিনি পেয়েছেন 1,88,000
325 ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোহাম্মদ সেলিম রেজা পেয়েছেন 435 ভোট। এর আগে 168টি কেন্দ্রে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে টানা ভোট গ্রহণ। এতে ভোট পড়েছে 52%। এখানে সব কেন্দ্রেই ভোট হয়েছে ইভিএমে। গত 13 জন সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। সেখানে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন তার ছেলে তানভীর শাকিল জয়। রাজধানীতে বৃহস্পতিবার মাত্র 5 ঘন্টার মধ্যে 7টি স্থানে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে 10টি বাস। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এখনো কাউকে আটকও করতে পারেনি পুলিশ। তাদের দাবি, উপনির্বাচনকে কেন্দ্র করে এই নাশকতা চালানো হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করতেই এই ঘটনা। এদিকে ঘটনাকে পূর্ব পরিকল্পিত অভিযোগ করে নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে। ঘটনা শুরু নয়াপল্টনে বৃহস্পতিবার দুপুর 12:15টার দিকে বিএনপি অফিসের উল্টো দিকের আল আরাফা ইসলামী ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা আয়কর বিভাগের স্টাফ বাসে দেয়া হয় আগুন। বেলা 1টার দিকে মতিঝিলে মধুমিতা হলের পেছনে পোড়ানো হয় অগ্রণী ব্যাংকের স্টাফ বাস। এর পরপরই বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে রমনা হোটেলের সামনে ভিক্টর ক্লাসিকের গাড়িতে দেয়া হয় আগুন। এছাড়া শাহবাগে আজিজ সুপারমার্কেটের সামনে দেয়ান পরিবহনের একটি বাস এবং দুপুর 2টার দিকে সচিবালয়ের 5 নম্বর গেটের সামনে রজনীগন্ধা পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 2:30টার দিকে নয়াবাজারে পোড়ানো হয় দিশারি পরিবহনের বাস। 2:45টার দিকে পল্টনে আগুন দেওয়া হয় জৈনপুরী পরিবহনের বাসে। বেলা 3টায় মতিঝিলের পুবালী পেট্রোল পাম্পের সামনে পোড়ানো হয় বিআরটিসির দোতলা বাস এবং 4:30টার দিকে ভাটারায় পড়ে ভিক্টর পরিবহনের আরেকটি বাস। 4:45টার দিকে এয়ারপোর্ট এলাকায় প্রজাপতি পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেয় নাশকতাকারীরা। এখান থেকে যাত্রী উঠতে আসছে আর অটোমেটিকলি লোকজনে বলতেছে যে আগুন আগুন আগুন। আমি স্টার্টিং ধরে সামনে গেলানে পানি আসলো না, পানি এনে ঢালে দিচ্ছে। এখানে পুলিশ আসলো, ডিবি আসলো, আরো লোকজন আসলো, এসে আগুন নিবানোর চেষ্টা করছে এবং কি আগুন নিবাইছে। পুলিশের দাবি, ঢাকা 18 আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই নাশকতা চালানো হয়েছে। এটা তো অবশ্যই পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে, না হলে হঠাৎ করে কয়েকটা জায়গায় একই সাথে এটা ঘটার কথা না। আর আমরা পুলিশ, ডিএমপি পুলিশ সদস্য যারা আছি তারা আমরা সতর্ক অবস্থায় আছি। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেটা আমরা খেয়াল রাখব এবং এই ধরনের ঘটনাকে আমরা কঠোর হস্তে দমন করব। নিরাপত্তা বিশ্লেষকের মত, অতীতের মতো দেশের স্থিতিশীলতা নষ্ট করতেই এ তৎপরতা। অপরাধী দ্রুত চিহ্নিত না হলে সংকট বাড়তে পারে। উদ্দেশ্য যে নাশকতা করে রাজনৈতিক কোনো অভিলাষ আছে, তাছাড়া এরকম ঘটনা ঘটে না। এখন দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য এই ধরনের নাশকতা এর আগেও ব্যবহার করা হয়েছে, এখনো ব্যবহার করা হতে পারে। এদিকে বাস পোড়ানোর এই ঘটনায় পুরো রাজধানীতেই নিরাপত্তা জোরদার করেছে ডিএমপি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের নৌলিয়াপাড়ায় বাড়ি ভাড়ার পাওনা টাকা আদায়ের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে বাড়ির মালিক সহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মেহেদী হাসানের ছোট ছেলে আলামিন শহরের নৌলিয়াপাড়া এলাকার একটি বাসায় ভাড়া থাকে। গত মাসে বাড়ি ভাড়ার টাকা দিতে না পারায় ছেলে আলামিনের বাড়ি ভাড়ার টাকা আদায় করতে তার বাবা মেহেদী হাসানের দোকানে যায়। সেখানে টাকা না পেয়ে তার কাছ থেকে জোর করে তাদের দোকানের মুরগি নিতে চায় বাড়িওয়ালা রানা। তা না দেয়ায় ফিরে এসে ভাড়াটিয়া আলামিনকে মারধর করতে থাকে বাড়িওয়ালা সহ তার স্বজনরা। এ সময় আলামিনের বাবা মেহেদী হাসান বাধা দিলে তাকেও মারধর শুরু করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মেহেদী হাসানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। দেশে হৃদরোগে আক্রান্তদের 14 থেকে 22% বয়সী 35-এর নিচে। কম বয়সী আক্রান্তদের দিক থেকে অন্যান্য দেশের তুলনায় এ হার দ্বিগুণেরও বেশি। মৃত্যুহার কমিয়ে আনতে তাই অল্প বয়স থেকেই সুশৃঙ্খল জীবনযাপনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। বলছেন, বয়স 30 পার হলে আর পরিবারে হৃদরোগী থাকলে নিয়মিত পরীক্ষা করা জরুরি।
হৃদরোগে বয়স্করা বেশি আক্রান্ত হলেও উল্লেখযোগ্য হারে বাড়ছে কম বয়সী রোগীর সংখ্যা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপানের মতো উন্নত দেশগুলোর চেয়ে এ হার দ্বিগুণেরও বেশি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, সেখানে হৃদরোগে ভর্তি হওয়া রোগীদের 14% বয়স 35-এর নিচে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এ হার আরও বেশি। কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু হচ্ছে তাদের অনেকেরই। শতকরা 14% আমরা এই রোগীদের পেয়েছি, এবং যেটি বলছে আন্ডার 35 নিচে, অর্থাৎ বলতে চাচ্ছি যে আমাদের অল্প বয়সে হৃদরোগীর সংখ্যা বাড়ছে। সচেতনতা ডেভেলপ করা, যে না আজকে যে ছেলেটার মৃত্যু ঘটলো তার আজকে মৃত্যু ঘটার কথা ছিল না, সে যদি একটু চেক আপ করতো, সে যদি একটু ডাক্তারের শরণাপন্ন হতো, একজন হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যেত, কোনো একটা ভাবে একটু যেত, কোনো লক্ষণ নেই বা না লক্ষণ গেলেও আমার কাছে আসলে আমি একটা ইটিটি করে এনশিওর করে দিই একটা ইয়াং ছেলে, কোনো টেস্ট না, সে শিওর হয়ে গেল যে তার দুটা টেস্টই ভালো আছে, মানে সে ডেফিনেটলি বছর 2-3 ভালো থাকবে। কম বয়সীদের মৃত্যু ঝুঁকি কমাতে বুকে ব্যথা বা ঘাম সহ বুকে চাপ বোধ করলে চিকিৎসকের কাছে যেতে বলছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি খাবারে বিধিনিষেধ মানা ও নিয়ন্ত্রিত জীবনযাপনের পরামর্শও তাদের। আমাদের যারা ভবিষ্যৎ যুব সমাজ, তাদেরকে যদি আমরা অপমৃত্যুর হাত থেকে রক্ষা করতে চাই, তাহলে অবশ্যই হৃদরোগের ঝুঁকি কমিয়ে আনতে হবে। আর এর জন্য বারবার দরকার কায়িক পরিশ্রম, খাদ্যাভ্যাস পরিবর্তন, জীবনযাত্রার পরিবর্তন, ধূমপান পরিহার করা। আমাদের যদি লাইফস্টাইল চেঞ্জ না করি, আমরা যদি এই রোগগুলোকে কন্ট্রোলে না রাখতে পারি এবং ধূমপান বন্ধ না করি, তাহলে আমাদের পক্ষে হৃদরোগ কমানো আসলেই সম্ভব নয়। প্রোটোকল থাকতে হবে যে আমি 30 বছরের পর একবার কার্ডিয়াক চেক আপ করাবো, 35 বছরে একবার কার্ডিয়াক চেক আপ করাবো, আর 50 বছরের পর তো ডেফিনেটলি ইয়ারলি মাস্ট। এছাড়া ছেলে মেয়েদের কিশোর বয়স থেকে নিয়মিত শারীরিক পরিশ্রম ও পরিমিত সুষম খাবার দিতে অভিভাবকদের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইসিইউ পরিচালনার অনুমতি নেই, আর সেই আইসিইউতেই সাধারণ রোগীদের সঙ্গে করোনা রোগীদের ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছে রাজধানীর কলেজ গেটের রেমেডি কেয়ার হাসপাতাল। এতে অন্য রোগীদেরও করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি বলছেন চিকিৎসকেরা। রাজধানীর কলেজ গেটের মুক্তিযোদ্ধা টাওয়ার সোহরাওয়ার্দী হাসপাতালকে কেন্দ্র করে এখানে নৈরাজ্য তৈরি করেছে হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার নামের কিছু ব্যবসা প্রতিষ্ঠান। এটি রাজধানীর কলেজ গেটের রেমেডি কেয়ার হাসপাতাল। এই হাসপাতালটি অন্যান্য সেবার পাশাপাশি আইসিইউ সুবিধাও দিচ্ছে, কিন্তু আইসিইউ পরিচালনার জন্য তাদের নেই কোনো ধরনের অনুমতি। আরও আশ্চর্যের বিষয় হলো 3 বেডের এই আইসিইউ অংশে সাধারণ রোগীর সঙ্গে ভর্তি করা হয়েছে করোনা রোগীকেও, অর্থাৎ চিকিৎসার চেয়ে ব্যবসা বড়। তবে করোনা রোগী ভর্তির কথা স্বীকার করতে রাজি নয় কর্তৃপক্ষ। রোগীর ফাইল দেখিয়ে তৎপর তাদের বক্তব্য প্রমাণে। সাসপেক্টেড হইতে পারে, কিন্তু করোনা তো সরাসরি এখনো প্রমাণ হয় না। প্রমাণ হইলে তো আমরা অবশ্যই সরকারকে শিফট করে দেবো। এর আগে বহু রোগী আমাদের প্রমাণ হয়েছে, আমরা ফাটিয়ে দিছি। তাদের বক্তব্য প্রমাণে সাসপেক্টেড হইতে পারে, কিন্তু করোনা তো সরাসরি এখনো প্রমাণ হয় না। প্রমাণ হইলে তো আমরা অবশ্যই সরকারকে শিফট করে দেবো। এর আগে বহু রোগী আমাদের প্রমাণ হয়েছে, আমরা ফাটিয়ে দিছি। কিছুক্ষণ পর সাধারণ সার্জিক্যাল মাস্ক পরেই আইসিইউ থেকে বের হন এক মেডিকেল অফিসার। চীন থেকে এমবিবিএস পাশ করেছেন তিনি। করোনার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনিও। ভিতরে করোনা রোগী নেই, আমি বলছি আছে। আচ্ছা, আমি বলছি আছে। আইসিইউর মধ্যে করোনা রোগী আর বাকিরা করোনা আক্রান্ত না, এটা কি? না, এটা অবশ্যই রাখা উচিত নয়। এবার রোগীর স্বজনরা জানালেন তাদের করোনা পজিটিভ রোগী ভর্তি রাখা হয়েছে এই আইসিইউতেই। গতকালকে রিপোর্ট দিয়েছে, আমাদের রিপোর্ট পজিটিভ আসছে, কোভিড পজিটিভ। আইসিইউতে ভর্তি অন্য রোগীদের অবস্থাও গুরুতর। গ্রাম থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এসেছেন তারা। তাদের একজন এসেছেন দালালের মাধ্যমে। এখানে যে করোনা রোগী ভিতরে ভর্তি রাখা হয়েছে আপনারা জানেন? জি না। চিকিৎসকেরা বলছেন আইসিইউতে করোনা পজিটিভ রোগীর সঙ্গে সাধারণ রোগী কিছুতেই রাখা যাবে না, এতে সংক্রমণের ঝুঁকি বহুগুণ বেশি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনাকালে 500 হাই ফ্লো নেজেল ক্যানোলা কিনতে চেয়েছিল সরকার। ঠিকাদারি প্রতিষ্ঠান মেডিকম সেগুলো বিক্রি করতে চেয়েছিল বেশি দামে, কিন্তু কম দামে দরপত্র জমা দেয়া প্রতিষ্ঠানকে ক্রয়াদেশ দেয়া হলে ঝামেলা বাধায় মেডিকম। শেষ পর্যন্ত একটিও হাই ফ্লো নেজেল ক্যানোলা কেনা হয়নি। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি।
করোনা জটিলতায় শ্বাসকষ্টের সমস্যায় ভোগা রোগীদের অতি প্রয়োজনীয় একটি চিকিৎসা সরঞ্জাম হাইফ্লো নজাল ক্যানোলা। এই যন্ত্র প্রস্তুতকারক নামী কোম্পানির একটি নিউজিল্যান্ডের ফিশার অ্যান্ড প্যাকেল। করোনা প্রাদুর্ভাব বেড়ে গেলে গত জুনে 500 হাইফ্লো নজাল ক্যানোলা কেনার উদ্যোগ নেয় কেন্দ্রীয় ঔষধাগার। দর প্রক্রিয়ায় অংশ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেডিকম প্রতিটি যন্ত্রের দাম চায় 13.5 লাখ টাকা করে। আর ঠিকাদারি প্রতিষ্ঠান মাইশারাও জেবি প্রস্তাব দেয় একই যন্ত্র 10 লাখ টাকায় সরবরাহের। প্রতিটির দর 9.5 লাখ টাকা নির্ধারণ করে তাদেরকে ক্রয়াদেশ দেয় সিএমএসডি। অভিযোগ উঠেছে ফিশার অ্যান্ড প্যাকেলের সাথে মিলে বাড়তি মুনাফা করতে চেয়েছিল মেডিকম, আর তাতে ব্যর্থ হয়েই অন্য কোনো প্রতিষ্ঠান যাতে ওই যন্ত্র আমদানি করতে না পারে সে উদ্যোগ নেয় মেডিকম। এখন ওনারা যদি যে কোনো কিছু করে করতে চায়, করে যদি হ্যাপি থাকে, আমার তো কিছু না, আমার যদি এখন যদি দায়িত্বও বলে যে ভাই আপনার 10 কোটি টাকার ব্যবসা দিব, আমি যাবো না। তবে কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক বলছেন বাড়তি মুনাফা চেষ্টার প্রমাণ তাদের কাছে আছে, আর এ কারণে মেডিকমকে কালো তালিকাভুক্তও করা হচ্ছে। আমাদের কাছে তো মেডিকমের কমপক্ষে 2টো চিঠি আছে, তাদের অফার লেটার আছে, তারা তো দরকার সুস্থ অংশগ্রহণ করেছেন অফার্ড প্রাইস সহ। এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুসন্ধান করে দেখুন যে আমরা সঠিক পথে আছি কিনা, বা এই ধরনের একটি আমদানিকারক বা সরবরাহকারক প্রতিষ্ঠান তারা ঠিকঠাক পথে আছে কিনা। জরুরি পরিস্থিতিতে সরকারকে জিম্মি করে মুনাফা করার সাজা কেবল কালো তালিকাভুক্ত করা যথেষ্ট নয় বলে মনে করেন দুর্নীতি গবেষকরা। মেডিকমের মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 13 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 9 এবং নারী 4 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 6140 জনের। 115টি ল্যাবে 24 ঘন্টায় 17,112 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1845 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.78%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরে বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,27,198 জনে। সুস্থ হয়েছেন আরও 1,737 জন। এ নিয়ে মোট সুস্থ 3,44,868 জন। সংবাদের পর্যায়ে জেনে নেব এ সপ্তাহের বাজার দর এবং সেগুলো জানানোর জন্য রাজধানীর কারওয়ান বাজারে রয়েছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, এই বাজারে পেঁয়াজের বাজার দর এখন কেমন দেখছেন এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের যে দাম, সেখানে সরকারি যে নীতিমালা বা দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটি কি মানা হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। দেখুন, এই মুহূর্তে আমি আছি রাজধানী কারওয়ান বাজারে। যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, গত মাসের 14 তারিখে প্রথমবারের মতো সরকার আলুর দাম নির্ধারণ করে দেয়। প্রথমে যে দামটা নির্ধারণ করে দেয় কৃষি বিপণন অধিদপ্তর, সেটা ব্যবসায়ীদের আপত্তি জানায়, তাতে যারা লোকসান হচ্ছে। এই আপত্তির মুখে কৃষি বিপণন অধিদপ্তর বাধ্য হয়ে 5 টাকা বাড়িয়ে 30 টাকা থেকে 35 টাকা নির্ধারণ করে দেয় আলুর দাম। কিন্তু এটার কোনো প্রতিফলন কিন্তু 1 মাস অতিবাহিত হয়ে গেলেও এটার কোনো প্রতিফলন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে না। আমি সকালে রাজধানী কারওয়ান বাজার সহ বেশ কয়েকটা বাজারে ঘুরেছি। এই কারওয়ান বাজার যদি পাইকারি হিসাবটা আপনাকে দিই, আলু বিক্রি হচ্ছে 38 থেকে 40, 41, 42 টাকা কেজি দরে, আর খুচরা বাজারে সেই একই আলুটা 45 থেকে 50 টাকা কেজি। আপনি এই বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 19 ডিসেম্বর পর্যন্ত। দুপুরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। করোনা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হলেও সামনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা থাকায় সিলেবাস শেষ করা নিয়ে উদ্বেগে আছেন অভিভাবক শিক্ষার্থীরা। করোনার কারণে 18 মার্চ থেকে বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল হয়েছে এবছরের পিএসসি, জেএসসি ও এইচএসসি পরীক্ষা। এবার সে ছুটি বাড়ানো হলো 19 ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে শিক্ষার্থীদের বাড়িতে পড়াশোনার পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি যেসব প্রতিষ্ঠানের সামর্থ্য আছে তাদের বলেছে অনলাইনে ক্লাস চালিয়ে যেতে। আমাদের শিক্ষার্থীদেরকে আহ্বান জানাচ্ছি তারা যেন এই সময়টাতে যথাযথভাবে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যায় এবং পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে আমরা এই বন্ধটা বাড়বে কিনা সেই সিদ্ধান্ত সরকার ঘোষণা করবে। তো এমনিতে শর্ট প্ল্যান দেয়া আছে,
আমাদের একটা 39 দিনের ছিল, তারপরে আমরা 30 দিনের একটা প্ল্যান করে রাখছিলাম। এখন তো ধরেন আর মাত্র থাকলো আমাদের 11 দিন। 11 দিন, তারপর আমাদের শর্ট সিলেবাস ওই 11 দিনেরই কিছু যদি পারি আমরা করবো। এ সিদ্ধান্তে খুশি অভিভাবক শিক্ষার্থীরা। তবে আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস শেষ করা নিয়ে আছে দুশ্চিন্তা। এইচএসসি এবং এসএসসি ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ক্লাস চালু করে বাচ্চারা এখন পর্যন্ত সিলেবাস কমপ্লিট করতে পারেনি। বিশেষ ব্যবস্থায় তাদের ক্লাস চালিয়ে তাদের সিলেবাস সম্পূর্ণ করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই। আর শিক্ষকরা মন্ত্রণালয়ের কাছে চাইছেন সিলেবাস শেষ করা নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা। আগামী এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে তাদের সিলেবাস সম্পন্ন করার বিষয়ে একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসলে আমাদের জন্য ভালো হবে বলে মনে করি। শিক্ষকদের এই দাবি বিবেচনায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস শেষ করা নিয়ে কাজ শুরুর কথা মন্ত্রণালয়ও জানিয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জননন্দিত লেখক হুমায়ুন আহমেদের আজ ৭২তম জন্মদিন। বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিকদের মধ্যে অন্যতম একজন তিনি। ছিলেন একাধারে ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। নেত্রকোনায় জন্মগ্রহণ করা হুমায়ুন আহমেদ প্রতিটি ক্ষেত্রেই ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৩ শতাধিক। তার হাত ধরে সৃষ্টি হয়েছে হিমু, মিসির আলী, রূপা, শুভ্রদের মতো তুমুল জনপ্রিয় অদৃশ্য চরিত্র। হুমায়ুন আহমেদের বেশ কিছু বই পৃথিবীর নানা ভাষায় অনুদিত হয়েছে। দীর্ঘ 4 দশকে সাহিত্য জীবনে 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার সহ পেয়েছেন অনেক পুরস্কার। 2012 সালের 19 জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালে মারা যান এই কথা সাহিত্যিক। প্রতি বছর হুমায়ুন আহমেদের জন্মদিনকে ঘিরে ভক্ত অনুরাগীরা নানা অনুষ্ঠানের আয়োজন করলেও করোনার কারণে এবার নেই তেমন কোনো আয়োজন। তবে গাজীপুরের নুহাশপল্লীতে পরিবারের পক্ষ থেকে সকালে কেক কাটা, তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আত্মগোপনে থেকে অপহরণ নাটক সাজিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকার। 18 দিন নিখোঁজ থাকার পর বুধবার বিকেলে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে এসব কথা জানিয়েছেন সংস্থাটির সাইবার পুলিশ সেন্টারের ডিআইজি জামিল আহমদ। 25/10/2020 তারিখে মিরপুর পল্লবী বাসা থেকে বের হয়ে তার প্রেমিক শিফলু মল্লিকের সাথে যোগাযোগ করে বাগেরহাট চলে যায়। সেখানে শিফলু মল্লিককে বিয়ে করে বাগেরহাটে অবস্থান করে 9 নভেম্বর ঢাকায় আসেন। সিআইডি সাইবার পুলিশ সেন্টারের 2টি টিম তাদের অবস্থান নিশ্চিত করে গতকাল সেখান থেকে তিথি সরকারকে আটক করে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি শান্তি বজায় রাখা, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের হাত থেকে সমাজকে রক্ষা করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আবাসন প্রকল্প ছাড়াও বিভিন্ন স্থাপনার উদ্বোধন করে সরকার প্রধান বলেন, যুব সমাজকে রক্ষা করতে পারলেই দেশের উন্নয়নে তাদের মেধা কাজে লাগানো যাবে। দেশের প্রতি, দেশের সাধারণ মানুষের প্রতি কর্তব্য পালনে সততা, নিষ্ঠার পরিচয় দেওয়ার জন্য নির্দেশনা দেন সরকার প্রধান। ডিজিএফআই এর কর্মকর্তা কর্মচারীদের জন্য 2টি 14 তলা ভবন এবং 7 তলা অফিসার্স মেস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের যে জঙ্গিবাদ, সন্ত্রাস বা দুর্নীতি, মাদক, এগুলির হাত থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে, সমাজকে এখান থেকে আমাদের বাঁচাতে হবে। তাহলেই আমাদের যে যুব সমাজ, তাদের মেধা আমরা কাজে লাগাতে পারবো, দেশের মানুষের শক্তিটাকে আমরা উন্নয়নের জন্য কাজে লাগাতে পারবো। আমাদের সেভাবেই আমাদের দেশকে গড়তে হবে। 16 ডিসেম্বর শতভাগ বিদ্যুতায়নের মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে দেশ। বৃহস্পতিবার মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে একথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, এটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এক অসাধারণ অর্জন। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে মাত্র 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন দিয়ে যাত্রা শুরু করেন বঙ্গবন্ধু। তার দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এখন 23,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
11 বছর আগে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের 47% মানুষ বিদ্যুতের আওতায় ছিল। এখন দেশের 99% মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। আপনারা দেখছেন সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো যা যা থাকছে। রেসিডেন্সিয়াল ছাত্রের বিদ্যুৎ স্পর্শের মৃত্যুতে প্রথম আলোর 9 জনের বিরুদ্ধে বিচার শুরু, আনিসুলকে অব্যাহতি। এবং 9 মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ, আজ জামালদের প্রতিপক্ষ নেপাল। রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলার রায় 19 নভেম্বর দুপুরে ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক রাষ্ট্রপক্ষ আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই দিন ঠিক করেন। মামলার 24 সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন 20 জন। 13 কার্যদিবসে শেষ হয়েছে বিচার কাজ। 5 জানুয়ারি সন্ধ্যায় কুর্মিটোলায় ধর্ষণের শিকার হন ওই শিক্ষার্থী। 16 জানুয়ারি এর দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় মামলার একমাত্র আসামি মজনু। 16 মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। 26 আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় আলোচিত এই মামলার বিচার। মামলার সাক্ষ্য জেরা চলাকালীন সময়ে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আসামি পক্ষে নির্দোষিতা প্রমাণের। চার্জশিটে সাক্ষী ছিল সর্বমোট 24 জন, সেখানে আমরা 24 জন সাক্ষীকে পরীক্ষা করেছি এবং আজকে 342 ধারায় আসামিকে পরীক্ষা এবং যুক্তিতর্কের জন্য ছিল, আজকে তা সম্পন্ন হয়েছে। আগামী 19/11/2020 ইংরেজি তারিখে মামলাটি রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাইমুল আবরার মৃত্যুর মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সহ 9 জনের বিচার শুরু হয়েছে। অব্যাহতি পেয়েছেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক। দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস মামলার অভিযোগ গঠন করে এই আদেশ দেন। সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে 14 ডিসেম্বর। মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজের 9ম শ্রেণীর ছাত্র নাইমুল আবরারের অবহেলাজনিত মৃত্যুর মামলায় আদালতে হাজির হন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও কিশোর আলোর সম্পাদক আনিসুল হক সহ 8 জন। অভিযোগ গঠনের সময় বিবাদীর আদালতের কাছে নিজেদেরকে নির্দোষ দাবি করেন। আসামি পক্ষের আইনজীবী জানান, ঘটনার সময় সেখানে ছিলেন না মতিউর রহমান। তাদের প্রত্যাশা ছিল মতিউর রহমান অব্যাহতি পাবেন, তবে তা হয়নি। জনাব মতিউর রহমান সহ অন্যান্য সংশ্লিষ্ট আসামিরা তাদের কোনো দায়িত্বহীনতা বা অবহেলাজনিত কারণে এই ডিসিজডের মৃত্যু সংঘটিত হয় নাই। সুতরাং সেকশন 304 এর যে উপাদান নেগলিজেন্ট অ্যাক্ট, এই নেগলিজেন্ট অ্যাক্টের সাথে সরাসরি যদি আসামির সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা না থাকে, সেই ক্ষেত্রে তাকে দায়বদ্ধ করার, ফৌজদারি আইনে তাকে দায়বদ্ধ করার কোনো যৌক্তিক কারণ থাকে না। এদিকে অনুষ্ঠানের আয়োজক কিশোর আলোর সম্পাদক আনিসুল হককে এ মামলা থেকে অব্যাহতি দেয় সন্তুষ্ট নয় বাদীপক্ষ। আদেশের কপি পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানালেন তারা। এই মামলায় যে কিশোর আলোর যে অনুষ্ঠান, ওই অনুষ্ঠানের প্রধান দায়িত্বে ছিলেন আনিসুল হক সাহেব। আনিসুল হক সাহেবকে বিজ্ঞ আদালত অব্যাহতি দিয়েছেন এবং কী কারণে অব্যাহতি দিয়েছেন সেটা আমরা পূর্ণাঙ্গ আদেশ পাওয়ার পরে পূর্ণাঙ্গ আদেশ পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব উচ্চ আদালতে যাওয়ার বিষয়ে। গত বছরের 1 নভেম্বর রেসিডেন্সিয়াল স্কুল ও কলেজের মাঠে কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায় আবরার। এরপর গত বছরের 6 নভেম্বর ঢাকার CMM আদালতে মামলা করেন তার বাবা। চলতি বছরের 16 জানুয়ারি 10 জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 বছরেও শুরু হয়নি লক্ষ্মীপুরের মঞ্জু চৌধুরীর হাট নৌবন্দর নির্মাণ কাজ। এখনো ভূমি জরিপের কাজই শুরু করতে পারেনি কাজের দায়িত্ব পাওয়া চাঁদপুর BIWTA। তারা বলছে ঘাট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বিভাগীয় প্রশাসনের সাথে সমন্বয় হচ্ছে না, দেখা দিচ্ছে নানা আইনগত জটিলতা। জেলা প্রশাসক বলছেন ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে, বাকি কাজও দ্রুত শুরু হবে।
লক্ষ্মীপুর থেকে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের ২১ জেলার যোগাযোগ সহজ করতে ২০১৭ সালে মজু চৌধুরীর হাটে নৌবন্দরের ভিত্তি স্থাপন হয়। ভূমি জরিপের দায়িত্ব দেওয়া হয় চাঁদপুর বিআইডব্লিউটিএ-কে। ৩ বছর পার হলেও কোনো কাজ শুরু করতে পারেনি তারা। নৌবন্দরের নির্মাণ কাজের অগ্রগতি না হয় হতাশ এলাকাবাসী। ভিত্তি স্থাপন করছে, আমরা কোথাও একটা পেপার পত্রিকায় বা আমাদের মজুদের হাট এরকম কোনো একটা ভিত্তি দেখতেছি না। বন্দর হইলে আমাদের এদিকে জায়গা যাতায়াতের অবস্থা ভালো হইতো এবং চলাফেরা ভালো হইতো, আমরা ব্যবসা বাণিজ্য ভালো হইতো। চাঁদপুর বিআইডব্লিউটি-এর উপপরিচালক জানান, নৌবন্দরটির ফেরিঘাট ইজারা সহ সবকিছু পরিচালনা করে চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন। তাদের সঙ্গে সমন্বয়হীনতায় পিছিয়ে যাচ্ছে কাজ। এখন সাময়িকভাবে আমাদের একটা কর্তৃত্ব স্থাপিত হয়েছে, হ্যাঁ, তো এই বিষয়গুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণে না এনে এই কাজগুলো আসলেও মানে দেখা যায় যে এটা ইজারা দিচ্ছে বিভাগীয় কমিশনার মহোদয়, আর এখানকার ডেভেলপমেন্ট কার্যক্রম করছি আমরা, হ্যাঁ, তো এই সকল কারণে আসলে এগুলা কাজ তেমন একটা অগ্রগতি হয়নি। জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেছেন, প্রকল্পটি নৌ মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন, শিগগিরই কাজ শুরু হবে। এটা যেভাবে দ্রুত কাজ সম্পন্ন হওয়ার কথা সেইভাবে দ্রুত কাজ হচ্ছে না। আমরা আশা করব যে অতি দ্রুত এটির বাস্তবায়ন হবে। বন্দর নির্মাণ শেষ হলে নতুন নতুন কর্মসংস্থানের পাশাপাশি বাড়বে অর্থনৈতিক কর্মকাণ্ড, আদায় হবে কোটি টাকার রাজস্ব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জীবনমান উন্নয়নে বরিশালে হরিজন সম্প্রদায়ের 250টি পরিবার পাচ্ছে সরকারি ফ্ল্যাট। নগরীর আমির কুটির ও কাউনিয়া এলাকায় 6 তলা 3টি বহুতল ভবন নির্মাণ করেছে সিটি কর্পোরেশন। ভবনের নামকরণ করা হয়েছে সেবক কলোনি। পর্যায়ক্রমে সবাইকে এই সুবিধার আওতায় আনার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। নগর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যাদের, এতদিন তারাই থাকতেন অস্বাস্থ্যকর পরিবেশে, তবে এখন তাদের জন্য তৈরি হয়েছে ফ্ল্যাট বাসা। বরিশাল সিটি কর্পোরেশনের হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্নতা কর্মীদের আবাসনের জন্য নির্মাণ করা হয়েছে 6 তলা 3টি ভবন। এর মধ্যে আমিরকুটির এলাকার সেবক কলোনি ও কাউনিয়া এলাকার 2টি ভবনে প্রাথমিক পর্যায়ে 150টি পরিবারের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। ফ্ল্যাট বাড়িতে আশ্রয় পেয়ে খুশি এ পেশার সকলেই। বিন্ডিল এখন পাইছি স্যার, বাজেট এখন অনেক ভালো, বাজেট খুশি ছি, আমরা খুশি আছি। আবাসনের পাশাপাশি সন্তানদের শিক্ষার অনুকূল পরিবেশের দাবি হরিজন সম্প্রদায়ের। ছেলেমেয়েরা পড়াশোনা করবে, আরও আমাদের শিক্ষার প্রয়োজন আছে, আমাদের একটা কিন্ডারগার্টেনের প্রয়োজন। সিটি কর্পোরেশন বলছে 250 সেবক প্রথম পর্যায়ে ফ্ল্যাট সুবিধা পাবে, পরে অন্য সবাইকে এই সুবিধার আওতায় আনা হবে। শুধু একটা কলোনি না, আমাদের পর্যায়ক্রমে আরও 2টো কাজ চলতেছে। আমাদের যে নগরীর যত হরিজন সম্প্রদায় আছে, পর্যায়ক্রমে সকল হরিজন সম্প্রদায়কে আমরা পরিচ্ছন্ন আবাসনের আওতায় আনা হয়ে। আমাদের সবচেয়ে নিগৃহীত যারা লোক এই সমাজের, যারা আমাদের সিটি কর্পোরেশনের সবচেয়ে কষ্টের কাজটি করে, এটি তাদের জন্য আজকে এই সেবক কলোনি। সেবক কলোনি নির্মাণ প্রকল্পের আওতায় এসব ভবন নির্মাণে ব্যয় হয়েছে 22,70,46,000 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রামে শিশুর পায়ু পথে লাঠি ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক আনসার সদস্যের বিরুদ্ধে। বৃহস্পতিবার নগরীর কোতোয়ালির পাথরঘাটা এলাকার জলিল স্টেটে এই ঘটনা ঘটে। পরে অসুস্থ শিশুটিকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। অভিযুক্ত আনসার সদস্যকে বৃহস্পতিবার সন্ধ্যায় আটক করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নগরীর জলিল স্টেটের সীমানা দেয়ালের বাইরে খেলছিল 5ম শ্রেণীর এক শিক্ষার্থী। এ সময় তার বলটি স্টেটের সীমানা দেয়ালের ভেতর গিয়ে পড়ে। শিশুটি বলটি আনতে সীমানা প্রাচীর টপকে ভেতরে যায়। সে সময় স্টেটের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য রুবেল শিশুটিকে আটকে তার পায়ুপথে লাঠি ঢুকিয়ে দেয়। পরে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায়। ঘরে এসে খবর দিলাম, মারছে আনসার আমরা দৌড়ে গেছি, পাইপথে দেখছি রক্ত পড়ছে। ওর উপযুক্ত শাস্তি কামনা করি, এমন শাস্তি করা দরকার যাতে এখানে অনেক ঘটনা হয়েছে, ঘটনাটা যাতে দ্বিতীয়বার আর না হয়। অভিযুক্ত আনসার সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নির্যাতনের শিকার শিশুটির পরিবার। আমি চাই তার শাস্তি হোক। ও কেন এরকম করে একটা ছোট বাচ্চাকে, সে এরকম করতে পারতো, আমার বাচ্চাকে ধরে রাখতে পারতো, সারাদিন প্রয়োজনে আমাকে ডেকে নিয়ে যেত। কোতোয়ালি থানা পুলিশ জানায় অভিযুক্ত আনসার সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
যে সদস্য তাকেও আমাদের হেফাজতে আছে, তা সে জানিয়েছে যে সে একটা লাঠি ছুঁড়ে মারছিল, সেটা তার মলদ্বারে লেগেছে। বক্তব্য এবং তার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত আনসার সদস্য রুবেলের বাড়ি বরিশালে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় বিশ্বে একদিনে ৯,৫০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো ১২,৯৮,০০০। নতুন প্রায় ৬.৫ লাখ সংক্রমণ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৫,৩০,০০,০০০-এর বেশি। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, প্রাণ গেছে ১১০০-র বেশি মানুষের। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ২.৫ লাখের কাছাকাছি। দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছে ১,৫৬,০০০-এর বেশি। প্রাণহানি বেড়েছে ব্রাজিলে, দেশটির একদিনে ৯২৬ জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত ৩৪,০০০-এর বেশি। ইটালিতে বৃহস্পতিবার ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ভাইরাস মিলেছে দেশটির ৩৭,০০০-এর বেশি মানুষের দেহে। এদিকে ভারতে ২৪ ঘন্টায় প্রাণ গেছে ৫২১ জনের। নতুন করে সংক্রমিত হয়েছে ৪৩,০০০ রোগী। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে বিদেশি নেতাদের শুভেচ্ছা বার্তা গ্রহণে বাধা দিচ্ছে ট্রাম্প প্রশাসন। বাইডেনকে সরকারিভাবে পাঠানো শুভেচ্ছা বার্তাগুলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা পড়ে আছে বলে খবর ছেপেছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, জয় পাওয়ার পর থেকে এ পর্যন্ত নানা দেশ থেকে বার্তা এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফল মেনে না নেয়ায় পাঠানো শুভেচ্ছা বার্তাগুলো বাইডেনের কাছে পৌঁছে দেয়া হচ্ছে না। বাইডেনের কর্মীরা ব্যক্তিগতভাবে বিদেশি নেতা এবং সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন বলেও জানিয়েছে সিএনএন। শক্তিশালী টাইফুন ভামকোর তাণ্ডবে বিপর্যস্ত ফিলিপাইন। এ পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ আরও বেশ কয়েকজনের সন্ধানে চলছে অভিযান। ক্যাটাগরি ২ মাত্রার হারিকেনের শক্তিতে স্থানীয় সময় বুধবার রাতে কুয়েজন প্রদেশের পাতানুজনা শহরে আছড়ে পড়ে। পশ্চিমমুখী ঝড়টি মধ্যরাতে আঘাত হানে লুজন দ্বীপে। বন্যায় ভেসে গেছে দ্বীপের বেশিরভাগ এলাকা। আক্রান্ত হয়েছে রাজধানী ম্যানিলাও। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ১,৮০,০০০-এর বেশি নাগরিককে। জরুরি ত্রাণের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট দুর্তেতে। চলতি বছর ফিলিপাইনে আঘাত হানা ২১তম ঘূর্ণিঝড় ভামকো। এ মাসের শুরুতে শক্তিশালী টাইফুন গনির আঘাতে প্রাণ যায় ২৫ জনের। করোনা বিরতির পর আন্তর্জাতিক ফুটবলে প্রত্যাবর্তনের অপেক্ষায় বাংলাদেশ। ৯ মাস পর আজ নেপালের বিপক্ষে ২ প্রীতি ম্যাচের প্রথমটি খেলবে লাল সবুজ। অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল রানাকে ছাড়াই চূড়ান্ত স্কোয়াড দিয়েছেন হেড কোচ জেমি ডে। জয় পরাজয় ছাপিয়ে মাঠে ফুটবলে ফেরার উপলক্ষ রাঙাতে প্রস্তুত দুই দল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শুরু কাল বিকেল ৫টায়। ফুটবলে ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ মিলেছে কম। ঘরের মাঠে এবার আক্ষেপ রাখতে চায় না বাংলাদেশ। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রত্যাবর্তন রাঙাতে মুখিয়ে জামালরা। প্রস্তুতির সময় কম আর শতভাগ ফিটনেস না পাওয়ার আক্ষেপ আছে দু দলেই। ইনজুরিতে লাল সবুজদের স্কোয়াডে নেই মামুনুল সহ গুরুত্বপূর্ণ কয়েক ফুটবলার। আর করোনা পজিটিভ হয়ে নেপাল দল তো হারিয়েছে ৮ জনকে। যদিও ফলাফলের চেয়ে খেলায় ফেরাটাই দু দলের কাছে গুরুত্বপূর্ণ। জেমিডে বিশ্বকাপ বাছাইয়ে কাতার ম্যাচের প্রস্তুতি সারতে চান এখানেই। আমার মনোযোগ শুধু জয়ের দিকে নয়, খুশি হব যদি ভালো খেলতে পারি, বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রস্তুতি ঠিকঠাক করতে পারি। লম্বা সময়ের পর ফুটবলাররা কি করেন তার অপেক্ষায় আছি। আমি মনে করি এখানে বাংলাদেশ কিছুটা এগিয়ে। বেশি অনুশীলন করেছে ঘরের মাঠে খেলা। যাদেরকে করোনার কারণে পাচ্ছি না তাদের জায়গায় যাদের খেলানো হবে তারাও ভালো। দলের প্রতি শতভাগ নিবেদিত থাকবে সবাই। গেল কবছরে বাংলাদেশ নেপাল দ্বৈরথে তৈরি হয়েছে নতুন হিসেব নিকেশ। দুই অধিনায়কের কণ্ঠে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস। আমি জিততে চাই। Last 3 games I have lost to Nepal, so of course in my head I have revenge. I want to win the match. It's impact us, you know. যত কিছুই ঘটুক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। এখন পুরো পৃথিবীর পরিস্থিতিই কঠিন, এর সঙ্গে মানিয়ে নিয়েছি আমরা। দলগতভাবে খেলে জয় তুলে নেওয়ার লক্ষ্য থাকবে। লাল সবুজের চূড়ান্ত স্কোয়াডে বড় চমক অভিজ্ঞ গোলকিপার আশরাফুল রানার না থাকা। বছর দুয়েক আগে নেপালের বিপক্ষে হাস্যকর ভুল করে বসা সোহেল পেয়েছেন আরও এক সুযোগ। ফরওয়ার্ড ম্যাথিউস বাবলু আর সুমন রেজা প্রথমবার ঢুকেছেন চূড়ান্ত স্কোয়াডে। ৪-৪-২ অথবা ৪-৩-৩ ফরমেশনে খেলার আভাস দিয়েছেন জেমিডে।
করোনা সুরক্ষার এই মাস্ক খুলে ফেলার সময় আসেনি, কিন্তু বন্ধ থাকা দেশের ক্রীড়াঙ্গনের দুয়ার খুলে যাচ্ছে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে। জয় দিয়ে হোক প্রত্যাবর্তন, মন খারাপের দিনগুলোতে কিছুটা আনন্দের উপলক্ষ নিয়ে আসুক বাংলাদেশের প্রাণের খেলা ফুটবল। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা। বাংলাদেশ নেপাল প্রীতি ম্যাচ আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বাফুফে। সীমিত সংখ্যক দর্শক উপস্থিতির জন্য দেওয়া হয়েছে দিক নির্দেশনা। গ্যালারিতে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ প্রবেশেও কড়াকড়ি থাকছে। বন্ধ রাখা হবে স্টেডিয়াম এলাকার সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান। এতদিন পর খেলা ফেরায় রোমাঞ্চ নিয়ে অপেক্ষা সমর্থকদের। আবারও প্রাণ ফিরছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশ নেপাল আন্তর্জাতিক ম্যাচের আগে শেষ মুহূর্তে প্রস্তুতি সেরে নিয়েছে আয়োজকেরা। করোনার কারণে বাড়তি খাটুনি মাঠ কর্মীদের। নিয়মিত মাঠে ছিটানো হচ্ছে জীবাণুনাশক, ছেটে ফেলা হয়েছে বাড়তি ঘাস। দর্শকহীন খেলায় যখন জমে উঠছে বিদেশি লিগগুলো, সেখানে শুরু থেকেই মাঠে দর্শক উপস্থিতির চিন্তা বাফুফের। গ্যালারিতেও কর্মীদের তৎপরতা দেখা গেছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে আলাদা মার্ক দিয়ে দেওয়া হয়েছে, আর প্রবেশের ক্ষেত্রেও নিয়ম কড়াকড়ি। নির্ধারিত গেট ছাড়া ব্যবহার করা যাবে না অন্য কোনো প্রবেশ পথ। ৮,০০০ টিকিট নিয়ে আমরা ম্যাচ আয়োজন করতে যাচ্ছি। সেই ফুল অ্যাটেন্ডেন্স ৮,০০০ দর্শকই মাঠে থাকবে এবং মাঠে দর্শকদের প্রবেশের জন্য, যেটা আমরা এর আগেও বলেছি, সবাইকে টেম্পারেচার তাদের পরীক্ষা করা হবে, সবাইকে মাস্ক পরিহিত অবস্থায় থাকতে হবে, সবাইকে স্যানিটাইজার ইউজ করে মাঠে ঢুকতে হবে। প্রীতি ম্যাচ চূড়ান্তের পর ক্রীড়া প্রতিমন্ত্রীর আশ্বাস অনুযায়ী হয়েছে ফ্লাডলাইট সংস্কার, যদিও সেটা আন্তর্জাতিক মানের নিচে। ১৪০০ লাখ সালা হচ্ছে গিয়ে রাতের বেলা যদি খেলা আয়োজন করতে হয়, মিনিমাম রিকোয়ারমেন্ট। বাট সিন্স অ্যাটলিস্ট আমরা জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আমাদের অবজারভেশনটা জানিয়েছি, যদি এটা ১,০০০ থেকে ১,২০০ লাখের মধ্যে হয়, তারপর আমরা মনে করি যে আমরা কাজ চালিয়ে নিয়ে যেতে পারবো এবং সেটা তেমন কোনো ব্যত্যয় ঘটবে না। শুধু মাঠ নয়, সিটি কর্পোরেশনের সহায়তায় পুরো স্টেডিয়াম এলাকাকেই জীবাণুমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ম্যাচের দিন বন্ধ থাকবে স্টেডিয়াম এলাকার ব্যবসায়িক কার্যক্রম, আর এতদিন পর খেলা ফেরায় উচ্ছ্বসিত ভক্তরাও। প্র্যাকটিস করে সময় কাটালাম, আর চিন্তা ছিল মাথায় কবে আসবে সেই দিন, কবে আমরা খেলায় বল বই দিব। খুব মিস করছি দীর্ঘ 7 মাস পর যে মহামারী আসছে, আমরা খেলা দেখতে পারবো কিনা সেইটাই তো ভাবতে পারিনি। আমাদের অনেক ভালো লাগতেছে যে আমরা এতদিন পরে মাঠে আসবো, বাংলাদেশের খেলা দেখবো নেপালের সাথে। আমরা অনেক আগ্রহী খেলা দেখার জন্য। প্রস্তুত মাঠ, প্রস্তুত গ্যালারি, সীমিত সংখ্যক দর্শক নিয়ে ফুটবল রোমাঞ্চে মাতার অপেক্ষায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। মাঠের লড়াইয়ের পাশাপাশি সুরক্ষা বলের নিশ্চিত করে আন্তর্জাতিক ম্যাচের চ্যালেঞ্জ নিচ্ছে বাংলাদেশও। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা। দুই আইকন সাকিব রিয়াদ একই দলে, জেমকন খুলনাও আসরের সবচেয়ে শক্ত দল। প্রেসিডেন্টস কাপের সেরা পারফর্মার মুশফিককে নিয়ে আত্মবিশ্বাসী বেক্সিমকো ঢাকা। টি-20 স্পেশালিস্টে গুরুত্ব দিয়ে দল গুছিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। আর তারুণ্য নির্ভর দলে বাজিমাতের লক্ষ্য ফরচুন বরিশাল ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর। এত বড় আয়োজনে কোভিড প্রোটোকল নিয়ে বাড়তি সতর্কতা বিসিবির। দুই আইকন এক দলে, ড্রাফটের আগে এমনটা হয়তো কেউ ভাবেনি। তবে প্রথম ডাকে রাজশাহী বি ক্যাটাগরির সাইফুদ্দিনকে বেছে নেওয়াতে পাল্টে যায় সমীকরণ। ডাউন দ্য উইকেটে গিয়ে সুযোগ কাজে লাগিয়েছে জেমকন খুলনা। রিয়াদ, সাকিব দুই সিনিয়রের পাশাপাশি অনেক উদীয়মানের ঠাসা জেমকনের আকাশ। পাশে তকমা টুর্নামেন্টের সবচেয়ে দামি দলের। প্রথমত আমরা সাকিব আল হাসানকে পেয়েছি, যে আমাদের খুলনার ছেলে। উই আর অলসো স্পন্সর্স অফ বিপিএল উইথ খুলনা টাইটান্স, যে টিমে রিয়াদ আমাদের সাথে সবসময় ছিল, রিয়াদও আবার। সো আমার মতে ঘরের ছেলে দুইজনই ঘরে আবার ফিরত এসেছে। প্রথম ডাকে মুশফিককে পাওয়া গেছে, তবে এরপরে ডাক আসার আগেই হাতছাড়া হয়েছে অনেক পরীক্ষিত ক্রিকেটার। মুশফিক রুবেলকে বাদ দিলে খুব বেশি বড় নাম নেই বেক্সিমকো ঢাকায়। সেই সুযোগে নায়ক বনে যাওয়ার সুযোগ জুনিয়র তামিম আকবরদের। যেহেতু আমরা ফার্স্ট দুইটা কলই আমরা এক হয়েছি, তো একের পর আবার 10-এ ডাকতে হলে যে মাঝখানে যে এতগুলো প্লেয়ার চলে যায়, এই জন্য আমাদের কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার আমরা মিস করেছি। বাট নেভারদেলেস ইয়াংস্টারদের উপরে ডিপেন্ড থাকতে হবে, ওরাও ভালো ক্রিকেটার। পারিশ্রমিকের বিচারে খুলনার পরেই অবস্থান গাজী গ্রুপ চট্টগ্রাম ও ফরচুন বরিশালের। মুস্তাফিজ লিটন সৌম্য ফরম্যাট অনুযায়ী বিশেষজ্ঞ দলে ভেড়াতে চেয়েছে চট্টগ্রাম। সৌভাগ্যের সন্ধানে অভিজ্ঞতা আর তারুণ্যের সমন্বয়ে গুরুত্ব বরিশালের। যেরকম টিম হয়েছে সেটা ভালো টিম হয়েছে, অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার পেয়েছি, সেই সাথে টি-20 স্পেশালিস্টও অনেক আছে যারা আমাদের মনে হয় যে ম্যাচ উইনার হিসেবে কাজ করবে। আমরা তারুণ্য এবং অভিজ্ঞ দুটো মিলেই আমরা দল গঠন করেছি।
আপনার দলের সেট আপ দেখলেই বুঝতে পারবেন। এবং আমি একটু লিটল বিট হোমসিক, সো বরিশালের কিছু প্লেয়ারকেও আমি নিয়ে নিয়েছি। ড্রাফট শেষ, আরেকবার সুরক্ষা বলয়ে প্রবেশের অপেক্ষায় 5 দলের ক্রিকেটার। প্রেসিডেন্ট কাপের পর বাড়ছে ক্রিকেটার সংখ্যা, বাড়ছে কোভিড প্রোটোকল নিয়ে তোড়জোড়। আমাদের বায়ো বাবলটা যখন শুরু হবে অবশ্যই প্রত্যেকটা প্লেয়ার সাপোর্ট স্টাফ যারা থাকবে তারা বায়ো বাবলে ঢোকার আগে টেস্টের নেগেটিভ হতে হবে এবং তারপরে তারা বায়ো বাবলে ঢুকবে। 21 থেকে 23 নভেম্বরের মধ্যে শুরু হবে টুর্নামেন্ট। ভেন্যু শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সোহেরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বকাপ বাছাই পর্বে হোঁচট খেল আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে আলবিসেলেস্তে। এদিকে বলিভিয়াকে 3-2 গোলে হারালো ইকুয়েডর। ঘরের মাঠে শুরু থেকে ছন্নছাড় আর্জেন্টিনা। পাল্টা আক্রমণে স্বাগতিকদের রক্ষণে ভীতি ছড়াচ্ছিল প্যারাগুয়ে। চাপ ধরে রেখে 21 মিনিটে পেনাল্টি আদায় করে নেয় অতিথিরা, যা থেকে গোল করে দলকে এগিয়ে নেয় আনহেল রোমেরো। গোল হজমে হুঁশ ফেরে আলবিসেলেস্তের। বিরতিতে যাওয়ার আগেই নিকোলাস গঞ্জালেসের দুর্দান্ত হেডারে সমতায় ফেরে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধেও অব্যাহত থাকে স্বাগতিকদের দাপট। মেসি গোল করলেও বাদ সাধে ভিএআর। পরে আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। টানা 2 জয়ের পর অস্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ে মেসির দল। এদিকে ৩৫ বছর পর আয়ারল্যান্ডের বিপক্ষে জয় খরা কাটালো ইংল্যান্ড। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইরিশদের 3-0 গোলে হারালো 3 লায়ন্স। এদিকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ওয়েলস। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু থেকেই দাপুটে ইংল্যান্ড। দারুণ হেডে 18 মিনিটে ডেডলক ভাঙেন হ্যারি ম্যাগুয়ার। 30 মিনিটে ব্যবধান বাড়ান জেডন স্যানচো। প্রথমার্ধের আধিপত্য দ্বিতীয়ার্ধেও ধরে রাখে 3 লায়ন্স। 56 মিনিটে ক্যালভার্ট লিউইনের সফল স্পট কিকে বাড়ে জয়ের ব্যবধান। পরে পাল্টা আক্রমণ চালালেও পরিবর্তন আসেনি স্কোর লাইনে। নেশনস লিগে রোববার র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বেলজিয়ামের বিপক্ষে লড়বে ইংল্যান্ড। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।